আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত বাড়ছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি কার্যত বড় সংঘাতে রূপ নিয়েছে। এর জবাবে ইতিমধ্যেই অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলি এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে লাগাতার ইরান হামলা করছে এবং আজকে রাতেও করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ফোর্বস থেকে শুরু করে এবিসি নিউজ এবং যুক্তরাষ্ট্রের বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্র তার ক্যালিফোর্নিয়ার যে পশ্চিম উপকূল রয়েছে সেখানে হার্ড লাইনে সতর্কতামূলক রেড অ্যালার্ট জারি করেছে। ইরান যে কোনো মুহূর্তে ক্যালিফোর্নিয়ার এই উপকূলে হামলা করবে এমনটাই বলছে এফবিআই। ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় ওই অঞ্চলে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন দেখুন, ইরানের উপকূল থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দূরত্ব প্রায় 10 থেকে 12 হাজার কিলোমিটার, যেখানে ক্যালিফোর্নিয়ার উপকূল বা যে বেসগুলোর কথা বলা হচ্ছে তার দূরত্ব প্রায় 13 থেকে 14 হাজার কিলোমিটার। ইরানের কাছে বর্তমানে যেই সকল ড্রোন রয়েছে সব থেকে শক্তিশালী লং রেঞ্জের ড্রোনও 2 থেকে 2.5 হাজার কিলোমিটারের বেশি নয়। প্রশ্ন হলো, তাহলে যুক্তরাষ্ট্র কি করে রেড অ্যালার্ট জারি করলো, আর কি করে ইরান তার ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ড্রোন হামলা করবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এফবিআই তাদের রিপোর্টে এমনটাই দাবি করেছে, ইরান তাদের এই ড্রোনগুলো সাগরে ভাসমান যে নৌকা রয়েছে, ছোট ছোট বোট, সেখান থেকে ফায়ার করবে, কারণ এগুলো ফায়ার করা সম্ভব। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরান এই ধরনের ড্রোনগুলো ছোট এই ধরনের প্ল্যাটফর্ম থেকে এর পূর্বেও হামলা করেছে, মানে টেকনিক্যাল ভাবে এই ধরনের হামলা করা সম্ভব। এখন এফবিআই তাদের বক্তব্যে যেমনটা বলছে, ইরান এই ধরনের ড্রোনগুলো তাদের এই লং রেঞ্জের ছোট পরিসরে ক্যাপেবল লঞ্চিং এর যে ড্রোনগুলো রয়েছে সেটা অলরেডি কিন্তু ভেনেজুয়েলা এবং আশেপাশের দেশে তারা পাচার করেছে। ভেনেজুয়েলায় বর্তমানে সরকার পতন হয়েছে এবং পুরো পরিস্থিতি ডিস্টেবিলাইজ হয়ে গেছে। এই ড্রোনগুলো কিন্তু অনেক হাতছাড়া হয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্র এমনটাই ভাবছে যে এই ড্রোনগুলো ইরানের যে প্রক্সি রয়েছে সেই প্রক্সির মাধ্যমে সাগরে ভাসমান কোনো ছোট ছোট স্পিড বোট থেকে সরাসরি ক্যালিফোর্নিয়ার ভেতর যুক্তরাষ্ট্রের যে বড় সামরিক বেস রয়েছে সেখানে হামলা হবে। এই বিষয়ে তাদের গোয়েন্দা তথ্য রয়েছে, তার জন্যই কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তারা। এখন এই যে যুক্তরাষ্ট্রের নতুন বক্তব্য এবং নতুন সিদ্ধান্ত, যুদ্ধ পরিস্থিতিকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার যে প্ল্যাটফর্ম সেটা যে তৈরি হয়ে গেছে, সামরিক বিশেষজ্ঞরা এটা বলছেন। দেখুন, ইরানের কাছে বর্তমানে খোরাম সাহার 5 মিসাইল রয়েছে, যে মিসাইলের পেলোড ক্যাপাবিলিটি 2 থেকে 3 টনের কাছাকাছি। যদি এই মিসাইলটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এখনো পরিষ্কারভাবে পরীক্ষা করেনি ইরান, তবে এটা পরিষ্কার তাদের রয়েছে যে মিসাইলগুলোর 14,000 কিলোমিটারের মতো রেঞ্জ এবং যুক্তরাষ্ট্রের বহু উপকূলে সেটা আক্রমণ করতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞরা কিন্তু পরিষ্কার করেছেন যে যখন যুক্তরাষ্ট্র কখনো যদি হামলা করে ইরান, তাহলে এই ধরনের শক্তিশালী মিসাইল দিয়ে আক্রমণ করবে এবং একটি দুইটি নয়, হামলা হলে হামলা করা হবে অন্তত পক্ষে 50 থেকে 60টি মিসাইল দিয়ে। কোনো কোনো ক্ষেত্রে অনেকে বলছেন যে পরমাণু অস্ত্রের ব্যবহারও হতে পারে, তবে সেটা একেবারে শেষ সময়, কারণ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা করার বিষয়টা সহজ কিছু নয়। এটি একটি নেক্সট লেভেলে ন্যাটোকে সরাসরি যুক্ত করে দেবে, ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে, কারণ যুক্তরাষ্ট্র সেই সুযোগটাই নেবে। ইরান কেন সাধারণ ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্র হামলা করে ন্যাটোর মতো বড় শক্তির বিরুদ্ধে নিজেকে দাঁড় করাবে? দেখুন, এখানেই কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের পুরনো কৌশলের কথা। আফগানিস্তানে যুদ্ধ শুরু করার পূর্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিজের দেশেরই কিন্তু বড় ভবনে আক্রমণ করে সেই আক্রমণের দায় দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দিয়ে ন্যাটোর 5ম অনুচ্ছেদ অ্যাক্টিভ করে পুরো ন্যাটোকে নিয়ে আফগানিস্তানে তারা হামলা করেছে। ইরাকেও কিন্তু একই অবস্থা। এখন বর্তমানে যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই ন্যাটো সদস্য দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করাতে পারছে না। অলরেডি কিন্তু এই ন্যাটো সদস্য দেশগুলো জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক যুদ্ধে তারা অ্যাক্টিভলি কোনোভাবে যুক্ত হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, তারা কূটনীতিকভাবে সমর্থন দেবে, তবে সামরিকভাবে যুক্ত হবে না।
এখন তাদের সিদ্ধান্ত পরিবর্তনের একটাই উপায় রয়েছে। যদি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কোনো হামলা করে ইরান, তাহলে নিজের ভূখণ্ডে হামলা হয়েছে এই অজুহাত দেখিয়ে ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদ যুক্তরাষ্ট্র অ্যাক্টিভ করে দেবে। তখন বাধ্য হয়েই কিন্তু ইউরোপের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে হবে। ইরানের বিরুদ্ধে বর্তমানে সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের যেই পরিস্থিতি, তারা মধ্যপ্রাচ্যের মোটামুটি সকল ঘাঁটিগুলো হারিয়ে ফেলেছে। তাদের যে চেন অফ কমান্ড এবং তাদের রাডার সিস্টেমের ক্যাপাবিলিটি সেগুলো অন্ধ। বড় যুদ্ধের যে ক্ষয় খরচ একা মাত্র 6 দিনেই তারা $11 বিলিয়ন খরচ করে ফেলেছে এবং প্রোডাকশন লাইনেও উৎপাদন ব্যবস্থা শক্তিশালী পর্যায়ে নেই। এমতো অবস্থায় ইউরোপের সহযোগিতা ছাড়া দীর্ঘমেয়াদে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কতটুকু টিকতে পারে তা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরই সন্দেহ রয়েছে। আর ঠিক এমতো পরিস্থিতিতে ব্যাকআপ কৌশল হিসাবে ন্যাটোকে কি করে যুক্ত করা যায় তার একটা প্ল্যাটফর্ম কি যুক্তরাষ্ট্র তৈরি করছে? নিজের ভূখণ্ড নিজে আক্রমণ করেই কি ন্যাটোকে বাধ্য করবে যুদ্ধের জন্য? এই প্রশ্নগুলো কিন্তু আসছে, কারণ ইরান কখনোই স্ট্র্যাটেজিকভাবে এত বোকা নয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, একটি সুপার পাওয়ারের বিরুদ্ধে, ন্যাটোর বিরুদ্ধে কয়েকটি ড্রোন হামলা করে তাদের যুদ্ধের জন্য এখানে ডেকে আনবে। ইরান এই ধরনের বোকামো কিন্তু কখনোই করবে না। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে তার উপকূলে ইরান সরাসরি ড্রোন হামলা করতে পারে, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া 6টি পরমাণু বোমা নতুন করে শঙ্কা তৈরি করছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশরা আশঙ্কা করছেন এই পরমাণু বোমাগুলো তাদের শত্রু দেশের কাছে বা শত্রু পক্ষের কাছে যদি পড়ে থাকে, তাহলে এগুলো তাদের বিরুদ্ধে বড় মাত্রায় ব্যবহার হতে পারে, যেটা আবার নতুন পৃথিবীতে একটা সংকট তৈরি করবে। দেখুন, যদি ঘটনাটির ব্যাকগ্রাউন্ড আপনাদের ছোট করে বলি, তাহলে ঘটনাটি 1958 সালের একটি ঘটনা। টাইবি দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের একটি B-47 বোমারু বিমান সম্পূর্ণভাবে সুসজ্জিত হয়ে 15টি হাইড্রোজেন বোমা বহন করছিল। সংঘর্ষের পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে, আর ঠিক এমতো অবস্থায় বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পাইলট করেন, আর বোমা বিস্ফোরণ হতে পারে এমন কিন্তু তিনি আশঙ্কা করেন। আর এর জন্য পাইলট জরুরি সিদ্ধান্তে জর্জিয়ার উপকূলের কাছে ওসাও সাউন্ডের পানিতে বোমাগুলো ফেলে দেন। যুক্তরাষ্ট্রের তৈরিকৃত সেই বোমাগুলো প্রচন্ড শক্তিশালী ছিল। বলা হয় যে জাপানে নিক্ষেপিত পরমাণু বোমা থেকেও সেই বোমাগুলো অন্তত 10 থেকে 20 গুণ বেশি শক্তিশালী হবে। সেই বোমাগুলো কিন্তু আজও খুঁজে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ওই বোমাটি খোঁজার জন্য ব্যাপক তল্লাশি করেছিল, তবে তারা চূড়ান্তভাবে বিফল হয়। সেই বোমাগুলো আজও খুঁজে পাওয়া যায়নি। প্রথমে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে এর ভেতরে থাকা প্লুটোনিয়াম তারা আগেই সরিয়ে নিয়েছে, তবে রিসেন্টলি রিপোর্টে তারা নিশ্চিত করেছে যে সেখানে প্লুটোনিয়াম ছিল এবং বোমাগুলো একেবারে রিয়েল বোমা, আধুনিকভাবে সুসজ্জিত ছিল। এখন আপনাকে টাইমিংটা বুঝতে হবে যে এই সময়ে এই তথ্য যুক্তরাষ্ট্র কেন প্রকাশ করলো যে ওটি রিয়েল বোমাই ছিল, ওখানে প্লুটোনিয়াম ছিল। টাইমিং এবং প্ল্যানিং সম্পর্কে ধারণা আপনাদের বুঝতে হবে। এখান দিয়েই কিন্তু শঙ্কা হয় যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজের যে স্ট্র্যাটেজি সেটা রক্ষা করার জন্য কী ধরনের কৌশলের একেবারে শেষ পর্যন্ত যেতে পারে, যেটা কিন্তু আমাদের এই বিশ্ব পরিস্থিতিকে আরও মারাত্মক বিপর্যয়ের দিকেও নিতে পারে। সুতরাং বড় গেম চলছে, দেখার বিষয় চূড়ান্তভাবে আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।